বাংলা ব্যাকরণের অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ একটি টপিক নিয়ে আলোকপাত করবার জন্য আজকের এই ভিডিওটি ধারণ করছি। আজকে আমাদের বিষয় সর্বনামের বিশেষণ এবং সর্বনামীয় বিশেষণ। এরা কি আদতে এক, নাকি এদের পৃথক কোনো সত্তা আছে? আমরা কিভাবে চিনব কোনগুলো সর্বনামের বিশেষণ এবং কোনগুলি সর্বনামীয় বিশেষণ? এই বিষয়টি বুঝবার জন্য, জানবার জন্য আজকের এই ভিডিওটি আমরা ধারণ করছি এবং এই উপলব্ধিটা আমরা নেব এই ভিডিওর মধ্য দিয়ে যে বাংলা ব্যাকরণ আদতে কঠিন কোনো বিষয় নয়। চলেন বিষয়ে প্রবেশ করি। সর্বনামের বিশেষণ। একটি বাক্যে ধরেন একটি বিশেষণ পদ রয়েছে, সে যদি কোনো সর্বনামকে বিশেষিত করে তাহলে আমরা বলবো সেটি সর্বনামের বিশেষণ। যেমন আপনারা জানেন বিশেষণের ডেফিনেশন কি? বিশেষণ বিশেষ্য বা সর্বনামের দোষ গুণ বিচার করে, দোষ গুণ বোঝায় আর কি, তাকে তো বিশেষণ বলে। তো খুব সহজভাবে বাক্যে বিশেষণ রয়েছে, সে যদি একটি সর্বনামকে বিশেষিত করে তাহলে সেই বিশেষণ পদটি হয়ে যাবে সর্বনামের বিশেষণ। একদম সহজ। চলেন উদাহরণ দেখি। মনীষী বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির একটি বিখ্যাত উপন্যাস রয়েছে কপালকুণ্ডলা, আপনারা সকলেই জানেন। তো কপালকুণ্ডলাতে একটি অসাধারণ চরণ রয়েছে, যাহা পণ্ডিতে বলিতে পারে না তাহা ও মূর্খ কেমনে বলিবে। এই যে মূর্খ বিশেষণ পদ কাকে বিশেষিত করছে? কে মূর্খ? ও মূর্খ। ওটাকে ওই মাঝি, অর্থাৎ মাঝির সর্বনাম পদ হচ্ছে ও, আর মূর্খ বিশেষণ এই ওকে বিশেষিত করছে, অর্থাৎ ও মূর্খ। সুতরাং এই মূর্খ হয়ে যাবে সর্বনামের বিশেষণ। আরও সহজভাবে যদি বলি, ধরেন আমি বললাম আমি ভালো ছেলে। এই যে ভালো একটা বিশেষণ পদ তো কাকে বিশেষিত করছে? কে ভালো? আমি নামক সর্বনাম পদটি হচ্ছে ভালো। আমি বললাম তুমি মন্দ, তাহলে কে মন্দ? তুমি যে মন্দ বিশেষণ পদ কাকে বিশেষিত করছে? তুমি নামক সর্বনাম পদকে বিশেষিত করছে। সে নোংরা। কে নোংরা? এই যে নোংরা বিশেষণ পদ কাকে বিশেষিত করছে? সে নামক সর্বনাম পদকে বিশেষিত করছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যে সর্বনামের বিশেষণ, কোনো বিশেষণ পদ যদি কোনো সর্বনাম পদকে বিশেষিত করে তাহলে তাকে আমরা বলবো সর্বনামের বিশেষণ। এখন প্রশ্ন, তাহলে সর্বনামীয় বিশেষণটা কি? দেখেন নামের মধ্যে কিন্তু উত্তর লুকিয়ে আছে। সর্বনামীয় বিশেষণ অর্থাৎ এই বিশেষণগুলো সর্বনামজাত। আদতে এরা কোনো অন্যরকম বিশেষণ নয়, অন্যরকম কোনো বিশেষণ নয়। এই বিশেষণের উদ্ভব হয়েছে সর্বনাম থেকে, বা আমরা বলতে পারি এই বিশেষণগুলো সর্বনাম থেকে আগত বিশেষণ। হ্যাঁ, কিন্তু বাক্যের প্রয়োজনে এরা বিশেষণের মতো আচরণ করছে। এবং আমি উদাহরণ বলি, আমি আপনাদের আরও বিস্তৃত ব্যাখ্যার জন্য বলি। আপনারা সাধারণত জানেন একটি বাক্যে সাধারণত বিশেষ্য এবং সর্বনাম একসাথে থাকে না। একসাথে থাকে কি? একসাথে থাকে না। আমি বললাম রবীন্দ্রনাথ মহান কবি, তারপরের লাইনে এসে আমি বলছি যে তিনি গীতাঞ্জলি লিখেছেন। দেখেন উপরে বিশেষ্য ছিল, তার নিচেই সর্বনাম আছে। কিন্তু সর্বনামীয় বিশেষণের ক্ষেত্রে এই সর্বনাম এবং বিশেষ্য পদ একই বাক্যে থাকবে, কিন্তু এই সর্বনাম পদটি তখন আর সর্বনাম পদ থাকবে না। ওই যে বিশেষ্য পদ তার বিশেষণ হিসেবে কাজ করবে, বিশেষণ বা নির্দেশক হিসেবে কাজ করবে। চলেন উদাহরণ দিয়ে বোঝানো যাক। আমি বললাম ওই আকাশ আমায় ডাকে, তাহলে আকাশ বিশেষ্য পদ আর ওই হচ্ছে সর্বনাম পদ, কিন্তু এখানে ওই আকাশকে মানে বিশেষিত করছে। সুতরাং এটা হয়ে যাবে সর্বনামীয় বিশেষণ। বা আবার আমি যদি বলি যে ধন্য ধন্য করে সব লোক, ধন্য ধন্য করে সব লোক। দেখেন এই যে সব, এই যে সমষ্টিবাচক সর্বনাম, কিন্তু এই বাক্যে কিন্তু কোনো বিশেষণ পদ নেই, কিন্তু এই লোককে বিশেষিত করছে। কারা ধন্য ধন্য করছে? সব লোক ধন্য ধন্য করছে। সুতরাং এই যে সব সমষ্টিবাচক সর্বনাম কিন্তু এখানে বিশেষণের মতো কাজ করছে। বা আমি ওই যে শ্রীরামকৃষ্ণের বিখ্যাত যে উক্তিটি, যত মত তত পদ, এই যে যত মত, যত সর্বনাম পদ মতকে বিশেষিত করছে। হ্যাঁ, বা আমি আরও একটা উদাহরণ দিতে পারি। ওই আমরা যদি বলি আজও এই গাঁও চেয়ে আছে ওই গাঁওটির পানে, আজও এই গাঁও চেয়ে আছে ওই গাঁওটির পানে। তো এই আর ও
এ দুটোই নির্দেশক সর্বনাম, কিন্তু এখানে গাঁওকে বিশেষিত করছে। হ্যাঁ, তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি আরও একটু পরিষ্কার করে ব্যাপারটা বলি। যদি কোনো বিশেষণ পদ কোনো সর্বনাম পদকে বিশেষিত করে, তখন সেটা হচ্ছে সর্বনামের বিশেষণ। আর যদি কোনো সর্বনাম পদ নিজেই বিশেষণ পদ হয়ে যায়, যদি কোনো সর্বনাম পদ নিজেই বিশেষণ পদ হয়ে যায়, তখন সেটা হয়ে যাবে সর্বনামীয় বিশেষণ। আমি যদি বলি যে ছেলেটি এসেছিল সে আমার ভাই, যে ছেলেটি এসেছিল সে আমার ভাই, এই যে এটি তো একটি সর্বনাম পদ, এই সেই ছেলেটিকে বিশেষিত করছে, যে ছেলেটি এসেছিল সে আমার ভাই। আমি যদি বলি এই লোকটা ভালো, এই লোকটা ভালো, তো এটা সর্বনাম পদ, তো এই লোককে বিশেষিত করছে, একজন মানুষকে বিশেষিত করছে, সুতরাং এটা কিন্তু সর্বনামীয় বিশেষণ হয়ে যাবে। আশা করি সর্বনামের বিশেষণ এবং সর্বনামীয় বিশেষণ খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো না আমাদেরকে খুব দ্বিধান্বিত করে আর কি, কোনটি সর্বনামের বিশেষণ, কোনটি সর্বনামীয় বিশেষণ, কোনটি নং তৎপুরুষ, কোনটি নং বহুব্রী, কোনটি অলুক দ্বন্দ্ব, কোনটি অলুক বহুব্রী, কোনটি অলুক তৎপুরুষ, কোনটি উপমিত কর্মধারায়, কোনটি উপমান কর্মধারায়, কোনটি মধ্যপদলোপী কর্মধারায়, কোনটি মধ্যপদলোপী বহুব্রী, এইগুলো আমাদেরকে খুব বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। তো আমি চেষ্টা করছি এই সমস্ত বিষয়গুলো যদি খুব সহজভাবে বোঝানো যায়, তার জন্য চেষ্টা করছি। আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার ভালো লাগাটা রেখে যাবেন আর কি। হ্যাঁ, যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আমাদের নতুন ব্যাচ SLST নবম দশমের নতুন ব্যাচ জুন থেকে শুরু হয়েছে। ইতিমধ্যে 115 জন শিক্ষার্থী বন্ধু সেখানে সংযুক্ত হয়েছেন, আপনাকে আহ্বান জানিয়ে রাখলাম। এবং আমাদের জুলাই 15 তারিখ থেকে শুরু হচ্ছে SLST একাদশ দ্বাদশের ক্লাস, তারও ভর্তি শুরু হয়ে গেছে। তো একটা সুযোগ আছে, আপনি যদি নবম দশম এবং একাদশ দ্বাদশ দুটো ব্যাচই একসঙ্গে নেন তাহলে আপনার জন্য একটা মস্ত ছাড় আছে। আমাদের নবম দশমের ব্যাচের কোর্স ফি হচ্ছে 2000 টাকা, আর একাদশ দ্বাদশ ব্যাচের কোর্স ফি হচ্ছে 2499 টাকা, অর্থাৎ 2500 টাকা। তো আলাদা আলাদা করে নিলে আপনার হবে 4500 টাকা। আর আপনি যদি একসাথে নেন তাহলে আমাদের একাদশ দ্বাদশ ব্যাচের মূল যে কোর্স ফি তার থেকে 50% ছাড়ের ব্যবস্থা করা আছে, 50% ডিসকাউন্ট করা আছে, অর্থাৎ 2000 আর 1200 ইকুয়াল 3200 টাকা দিলেই কিন্তু আপনি এই দুটি ব্যাচে নিজেকে সংযুক্ত করতে পারবেন। তো আপনাকে আহ্বান জানিয়ে রাখলাম, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পড়াশোনায় থাকুন, স্বপ্ন পূরণ করুন, মাথা উঁচু করে বাঁচুন। টাটা।